আজকে আমরা উপস্থিত হয়েছি পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ, অধ্যাপক, বিজ্ঞানী, সমাজসেবী এবং দার্শনিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৬২তম জন্মজয়ন্তীতে। প্রথমেই আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই এই মহিষীর প্রতি। আমার পূর্ববর্তী বক্তা তার বক্তব্যে অনেক কিছুই বলে গেলেন এবং আমাদের প্রত্যেকের মুঠোফোনে গুগল বন্ধু আমাদের সব সাল তারিখ দিয়ে তথ্য দিয়ে যায়। আমি সেদিকে যাব না, আমি শুধু এদিকটুকুই আলোকপাত করব যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি তার ৫৫ বৎসর জীবৎকালে যা করে গেছেন তা আমাদের আজকের দিনে কতখানি প্রাসঙ্গিক হয়ে রয়েছে এবং তার সঙ্গে কিছু খেদ প্রকাশও করব। এইরকম একজন ব্যক্তিত্ব যিনি ১৯ শতকের মধ্যভাগে জন্মগ্রহণ করে আজকে আমরা একবিংশ শতাব্দীর ২টি দশক অতিক্রম করে তৃতীয় দশকটিও প্রায় শেষ করতে এসেছি, এখনও রামেন্দ্র চর্চা এত কম কেন? আমরা জানি রামেন্দ্র সুন্দর আমাদের কান্দির তথা জেমোর ভূমিপুত্র। তিনি যথেষ্ট বুদ্ধিমান ছাত্র ছিলেন, একবার ছাড়া জীবনে কোনো দিন কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বাংলা প্রভিন্সে তিনি প্রথম হয়েছিলেন, তারপর প্রেমচাঁদ, রায়চাঁদ বৃত্তির মতো বৃত্তি তো আছেই, এবং শিক্ষা শেষে রিপন কলেজে অধ্যাপনা অধ্যক্ষ। এরই মাঝখানে চলেছে তার অন্যান্য কর্মকাণ্ড। যে দিকটা আমি তুলে ধরতে চাইছি তার পড়াশুনো বিজ্ঞান বিষয়ে, কিন্তু তার গতায়াত ছিল একই সঙ্গে দর্শন, বিজ্ঞান, সাহিত্য এবং সমাজচিন্তা। তিনি যে প্রবন্ধগুলি রচনা করেছেন, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ তো আছেই, তার পাশাপাশি তার দর্শন ভাবনা, সাহিত্যিক নিদর্শন অনেক অনেক উন্নত মানের। তার বিজ্ঞান সাধনায় তিনি যে বিশাল কিছু আবিষ্কার করেছিলেন এমনটা নয়, কিন্তু তার নিজের উদ্যোগে, নিজের ভাবনায় বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার এক সচেষ্ট ভূমিকা ছিল। আমলটা ব্রিটিশ পিরিয়ড চলছে, তখন বিদেশি শাসনের আমল, ইংরেজি চর্চার যুগ। কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও সাধারণ মানুষের কাছে বাংলার মাধ্যমে কিভাবে বিজ্ঞান পৌঁছবে তার জন্য তার ভাবনা ছিল নিরন্তর। তৈরি করেছেন প্রচুর পরিভাষা, লিখেছেন সেই সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ, যা তার গ্রন্থাবলীতে রয়েছে। এছাড়া আমরা যেটা বলি যে আমি একটুখানি বাংলা পড়েছি, বাংলা পড়াটার কি, আমি আবার গর্ব করে বলি কবিতাটা আমার ঠিক বোঝা যায় না, ঠিক মতো আসে না। ওই কথা সাহিত্যের লোক তো, আমাকে ওই ছোট গল্প আর উপন্যাসের উপর বলতে বলো, লিখতে বলো, আমি লিখব। এত সংকীর্ণ করে ফেলেছি আমাদের জগৎটাকে।
আর রামেন্দ্র সুন্দর তিনি তো পড়েছেন বিজ্ঞান। তিনি কি করছেন? একই সঙ্গে তার দর্শন ভাবনা, সাহিত্য ভাবনা, সমাজ চিন্তা, স্বদেশ চেতনা জাগানো, কোনটাতে তিনি পিছিয়ে ছিলেন? তাহলে এই রকমই বিচিত্র প্রতিভাধর এক মানুষ, যিনি আমাদের বাড়ির মানুষ, যিনি আমাদের আপন মানুষ, যিনি আমাদের অতি কাছের মানুষ। তার সাহিত্যের প্রবন্ধগুলো যদি একটু দেখি, সাহিত্য বিষয়ক মহাকাব্যের লক্ষণ বলে একটা প্রবন্ধ লিখছেন। সেই প্রবন্ধে পাঠে আমরা তাকে কখনোই একজন শুধুমাত্র বিজ্ঞানের ছাত্র বলতে পারি না। কি যুক্তি নির্ভর বিজ্ঞান মনস্কতা, সেই দৃষ্টিকোণ থেকে মহাকাব্যের লক্ষণ এবং মহাকাব্য কি, কিভাবে মহাকাব্য পড়তে হয় অতি সুন্দরভাবে দিয়েছে। ঠিক প্রতিটি ক্ষেত্রেই এই রকম। আর যে কারণে সুরেশচন্দ্র সমাজপতি প্রশংসা করে বলেছিলেন যে তার মধ্যে দেখেছেন একই সঙ্গে দর্শনের গঙ্গা, বিজ্ঞানের সরস্বতী এবং সাহিত্যের যমুনা। রবীন্দ্রনাথের থেকে মাত্র 3 বছরের ছোট, কিন্তু তাকে ভক্তি করতেন ঠিক গুরুদেবের মতোই। রবীন্দ্রনাথ তাকে খুব উৎসাহিত করতেন। কি তার লেখা মানে লিখতে উদ্বুদ্ধ করেছেন, কি বঙ্গীয় পরিষদ পরিচালনার কাজে, কি বঙ্গীয় সাহিত্য সম্মেলন করার কাজে সবসময় রবীন্দ্রনাথ তাকে প্রেরণা দিতেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথের আশীর্বাদ পুষ্ট। তার 50তম জন্মদিনে রবীন্দ্রনাথ তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেছিলেন যে তোমার হৃদয় সুন্দর, তোমার বাক্য সুন্দর, তোমার হাস্য সুন্দর, হে রামেন্দ্র সুন্দর, আমি তোমাকে সাদরে অভিবাদন করিতেছি। কত গভীর, কত সুন্দর সম্পর্ক। তাহলে হেন সুন্দরের সমাবেশে পূর্ণ যে রামেন্দ্র সুন্দর, সেই সুন্দরকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি? যখন বঙ্গীয় সাহিত্য সম্মেলন হলো কাশিমবাজারে বহরমপুরে, প্রকাশবাবু খুব ভালো তথ্য দিয়ে তা বলতে পারবেন, উনি ওই নিয়ে বিশেষ গবেষণা করেন। রামেন্দ্র সুন্দর ছিলেন সেই আহ্বায়কদের মধ্যে একজন। এসেছিলেন রবীন্দ্রনাথ মুর্শিদাবাদে, আমাদের কাশিমবাজারে। সেই সফল উদ্যোগের অন্যতম হোতা ছিলেন রামেন্দ্র সুন্দর। আর বঙ্গীয় সাহিত্য পরিষদ নিজের সন্তানের মতো লালন করেছিলেন। সেখানে সভা ডাকা, বড় বড় বক্তাদের আনা, প্রচুর বইয়ের সেখানে সন্নিবেশ করা এবং উচ্চতম গবেষণালয় হিসাবে তাকে প্রতিষ্ঠা করা, এতে ছিল তার ঐকান্তিক উদ্যোগ। আর মানুষটি ছিলেন অত্যন্ত প্রচার বিমুখ, খুবই উদার মনের মানুষ। তার কাছে একটা চিঠি এলো, সেই চিঠিটা পড়লেন, পড়ে বন্ধ করে রেখে দিলেন। তার পাশাপাশি সঙ্গী সাথীরা বললেন, কি লেখা ওভাবে বন্ধ করে দিলে? না, আমাকে আবার বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করতে চাইছে। আচ্ছা, পঙ্কে যা জন্মায় সবই কি পদ্মফুল হয়? পঙ্কে তো গেরি গুগলিও জন্মায়, পলাশও জন্মায়, কিন্তু পঙ্কের সেরা হলো পদ্ম। কাজেই যে বিদ্যাসাগর আমাদের মাথার উপর অবস্থান করছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি এক এবং একমাত্র বিদ্যাসাগর। কত উদার, কত নির্লোভ, কত নিজেকে সংকোচ করে দূরে সরিয়ে রাখতেন। কোনো বাইরের দেওয়া উপাধির জন্য তিনি কোনো দিন কোনো কাজ করেননি।
করে গেছেন নিরলসভাবে, ভালোবেসে এবং অন্তরের তাগিদ থেকে।